ক্লাস 12 এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা আরো একবার কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেখান থেকে শুরু করব, আজকে আমরা শান্ট থেকে শুরু করব। আমরা জানি যে অনেক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টই আছে যেগুলোর মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই রকমই একটা যন্ত্র হচ্ছে কি গ্যালভানোমিটার। তো ওই সমস্যা থেকে গ্যালভানোমিটারকে বাঁচাতে বা ওই সকল যন্ত্রকে বাঁচাতে আমরা কি করি, ওর সঙ্গে খুব নিম্নমানের একটা রোধ যোগ করে দিই, যাতে কি হয় ম্যাক্সিমাম তড়িৎটাই ওই নিম্নমানের রোধটার মধ্যে দিয়ে ফ্লো করে এবং যন্ত্রটা সুরক্ষিত থাকে। এই যে প্রসেস, এই যে ব্যবস্থা, এটাকেই বলা হয় হচ্ছে শান্ট। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো একটা গ্যালভানোমিটারকে একটা ওয়্যারের সঙ্গে যোগ করা রয়েছে, তার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার গ্যালভানোমিটারটাকে আমি কি বললাম, বেশি তড়িৎ যাতে ওর মধ্যে দিয়ে না যায় তার জন্য ওর সাথে এস রোধ বিশিষ্ট একটা রোধকে ওর সাথে প্যারালাল কম্বিনেশনে আমরা যোগ করেছি। তাহলে আই তড়িৎটা এ বিন্দুতে এসে দুটো ভাগে ভাগ হবে, কি একটা ভাগ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আর একটা ওই এস রোধটার মধ্যে দিয়ে যাবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আমরা ধরে নিলাম আইজি, আর এস রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আমি ধরে নিলাম আই এস। এইবার এই পোর্শনে দেখো, এই পোর্শনে জি আর এস এর মধ্যে তুল্য রোধ কত হবে, দুটো প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে তুল্য রোধ কত হবে জিএস বাই জি প্লাস এস। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তোমার যদি তড়িৎ বিভব প্রভেদ ভিএ আর ভিবি হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি আমরা কি লিখবো, আই ইনটু ওই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমি বার করলাম, জিএস ইনটু জিএস বাই জি প্লাস এস। সেখান থেকে আমরা তাহলে কি লিখলাম, ভিএ মাইনাস ভিবি আই ইনটু জিএস বাই জি প্লাস এস। এইবার আমরা গ্যালভানোমিটার আর ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে মানে আইজি আর আইএস কারেন্টের মানটা বার করতে চাইছি। তাহলে আইজি সমান সমান আমি কি লিখবো, বিভব পার্থক্য ডিভাইডেড বাই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জি। সেখান থেকে ভিএ মাইনাস ভিবির ভ্যালুটা পুট করলাম, করলে জি জি ক্যান্সেল আউট হলো, আই ইন্টু এস বাই জি প্লাস এস। সেম ভাবে যদি আমরা আইএস টা বার করতে চাই তখন কি করব, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই এস, এস এস ক্যান্সেল আউট হবে, হলে আমরা পাবো আইজি ডিভাইডেড বাই জি প্লাস এস। এইবার আমি খুব নিম্নমানের রোধ ব্যবহার করেছি, তাহলে আমি ধরে নিলাম এস ভেরি ভেরি লেস দ্যান জি। দেয়ারফোর তাহলে যেহেতু ওটার মানটা নিম্নমান, তাহলে ম্যাক্সিমাম রোধটাই কিসের মধ্যে দিয়ে যাবে, আমার এস এর মধ্যে দিয়ে, গ্যালভানোমিটার কারেন্টটা খুব কম হবে। দেয়ারফোর আমি কি লিখতে পারি, আইজি লেস দ্যান আইএস, মানে ম্যাক্সিমাম তড়িৎটাই এস এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, খুব অল্প সংখ্যক তড়িৎ জি এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এবার আমি ধরে নিই, আমি চাইছি যে মোট যে পরিমাণ তড়িৎ ওই বর্তনীর মধ্যে দিয়ে যাচ্ছে তার একের এন অংশ তড়িৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হোক। 1/n ইন্টু আই অংশ তড়িৎ ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তাহলে তখন আমরা আইজি সমান সমান কি লিখবো, আই বাই এন। আবার দেখো আমরা আইজি সমান সমান কি পেয়েছি, দেখো এখানে আই ইন্টু এস বাই জি প্লাস এস। তাহলে এখান থেকে আমি যদি আইজি বাই আই করি তাহলে আমি কি পাবো, এস বাই জি প্লাস এস। আবার এখান থেকেও
যদি আমি আইজি বাই আই করি তাহলে আমি কি পাবো 1/n। এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, দেখো এই দুটোকে আমি কম্পেয়ার করেছি, করলে কি এসছে s বাই জি প্লাস এস ইকুয়ালস টু 1/n। সেখান থেকে s এর ভ্যালুটা আমরা বার করেছি। এই যে 1/n এটাকে বলে হচ্ছে শান্টের ক্ষমতা। আর আমি কতটা কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাস করাতে চাইছি তার উপর ডিপেন্ড করে আমি ওই রেজিস্ট্যান্সটা বা এস এর ভ্যালুটা চুজ করব। এবারে এসো এই সংক্রান্ত একটা সমস্যা দেখা যাক। বলা হলো যে একটা 80 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারকে একটা 20 ওহম এক্সটার্নাল রেজিস্ট্যান্স বিশিষ্ট রোধের সাথে একটা এবং ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হলো। এই অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে কিছু কারেন্ট যাবে। এবার বলা হলো যে যদি আমি ওই গ্যালভানোমিটারটার সাথে একটা 1 ওহম রেজিস্ট্যান্স যোগ করি, প্যারালাল কম্বিনেশনে যোগ করি, তাহলে আমাকে দেখাতে হবে যে মোট প্রবাহের মাত্র 1/17 অংশ ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। আমরা এর আগে পড়ে এসেছি I সমান সমান E বাই স্মল r প্লাস ক্যাপিটাল R। স্মল r টা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার আর ক্যাপিটাল R হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। দেখো এখানে আমি করেছি E বাই স্মল r প্লাস ক্যাপিটাল R, সেখান থেকে আমি কি পেয়েছি E বাই 100। এটা যখন ওই 1 ওহম রেজিস্ট্যান্সটা প্যারালালে গ্যালভানোমিটারের সাথে যুক্ত ছিল না, তার আগে তড়িৎ প্রবাহ। এইবার আমি ওই রেজিস্ট্যান্সটাকে গ্যালভানোমিটারের সাথে যোগ করলাম, তাহলে সেই মুহূর্তে এইটুকু পোরশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? দুটোর প্যারালাল কম্বিনেশন 80 প্যারালাল 1, তাহলে করলে কত হবে 80 ডিভাইডেড বাই 81। তাহলে তখন I ইকুয়ালস টু কি হবে E ডিভাইডেড বাই গ্যালভানোমিটারের ওই পোরশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 80 বাই 81 প্লাস আরো 20 ওহম একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ওর সঙ্গে যুক্ত আছে। সেখান থেকে দেখো আমি I ড্যাশ এর ভ্যালুটা বার করলাম। এইবার আমরা কি দেখেছি যে IG সমান সমান I ইন্টু S বাই জি প্লাস এস। এবার তাহলে আমরা লিখতে পারি যখন সেকেন্ড টাইম হচ্ছে তখন IG মানে যখন তোমার 1 ওহমটাকে প্যারালাল কম্বিনেশনে দেওয়া হলো, সেই সময় IG সমান সমান কি হবে I ড্যাশ S ডিভাইডেড বাই জি প্লাস এস। এইবার সমান সমান I ড্যাশ রইল S ডিভাইডেড বাই জি প্লাস এস, কত হবে শান্ট আমি কত দিয়েছি 1, জি প্লাস এস কত 80 প্লাস 1 81, তাহলে 1 ডিভাইডেড বাই 81। সেখান থেকে I ড্যাশ এর ভ্যালুটা আমি পুট করলাম, করলে IG সমান সমান কি পেলাম E ডিভাইডেড বাই 81 ইন্টু 20 প্লাস 80। 81 ওই দেখো আগের মানটা বসানোর সাথে সাথে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি পেলাম E ডিভাইডেড বাই 81 ইন্টু 20 প্লাস 80। সেখান থেকে IG বাই IG এর মান আমি পেয়ে গেছি। I এর মানটা আমি একদম প্রথমে বার করেছি E বাই 100। এই দুটোকে ডিভাইড করলে আমরা কি পেলাম 1/17, মানে IG ইকুয়ালস টু 1/17 R। তাহলে মোট তড়িৎ প্রবাহের 1/17 অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। কখন না যখন আমি ওর সাথে 1 ওহম গ্যালভানোমিটারের সাথে 1 ওহম একটা রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায়ে যোগ করেছি। এবার পরের প্রবলেমে এসো। 99 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে? IG আমরা কি জানি IG সমান সমান I ইন্টু S ডিভাইডেড বাই জি প্লাস এস। এবার দেখো গ্যালভানোমিটারের রোধ G কত বলেছে 99 ওহম, S বলেছে 1 ওহম, আর তোমার আমাকে কি বার করতে হবে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেছে, তার মানে IG বাই I।
দেখো ক্যালকুলেশন করে আমার কত বেরিয়েছে, আইজি বাই আই ক্যালকুলেশন করে আমি এখানে ক্যালকুলেশন করেছি, দেখো 1। এইবার এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারকে সামান্য পরিবর্তন করে আমরা তড়িৎ আর ভোল্টেজ মাপতে পারি, মানে অ্যামমিটার আর ভোল্টমিটার হিসেবে ব্যবহার করতে পারি। দেখো এখানে একটা সার্কিট, দেখো একটা ব্যাটারি কে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সাথে যোগ করেছি। এবার ওই কোষটা যোগ করার ফলে, তড়িৎ কোষটা যোগ করার ফলে ওর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে মোট বর্তনীতে কতটা প্রবাহ হচ্ছে সেটা আমি বার করতে চাইছি। তাহলে আমাকে কি কোথায় লাগাতে হবে, মোট তড়িৎটা বার করতে হলে আমাকে অবভিয়াসলি আর এর সাথে ওটাকে সিরিজ কম্বিনেশনে লাগাতে হবে। তো আমি সিরিজ কম্বিনেশনে গ্যালভানোমিটারটাকে যোগ করলাম। এইবার যে মুহূর্তে আমি সিরিজ কম্বিনেশনে গ্যালভানোমিটারটাকে যোগ করলাম, তাহলে কি হলো, গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ওই বর্তনীর রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হবে, তুল্য রোধের মানটা চেঞ্জ হবে। যে মুহূর্তে রোধটা চেঞ্জ হলো তাহলে কি হবে, আই চেঞ্জ হবে। তাহলে কি যতটা তড়িৎ যাচ্ছিল আমি গ্যালভানোমিটারের অ্যাক্রসে কিন্তু ততটা তড়িৎ পাবো না, সেই মানের পরিবর্তন হবে। এটা আমার কাম্য নয়, আমি যতটা তড়িৎ উৎপন্ন হয়েছে আমি ততটা তড়িৎই মেজার করতে চাইছি। তখন কি করা হয়, গ্যালভানোমিটারের সঙ্গে একটা খুব নিম্নমানের রোধ প্যারালাল কম্বিনেশনে যোগ করা হয়। যে মুহূর্তে তুমি গ্যালভানোমিটারের সঙ্গে ওই নিম্নমানের রোধটা প্যারালাল কম্বিনেশনে যোগ করলে, তার মানে কি তাদের তুল্য রোধের মানটা খুব কম হয়ে গেল। ফলে সিরিজ যে কম্বিনেশনটা হলো, একটা রোধের মান খুব কম হয়ে যাওয়া মানে কি মোটামুটি কারেন্টটা আর এর ভ্যালু যা, কারেন্টটা সেই রোধটার উপরই ডিপেন্ডেন্ট হয়ে গেল। তার মানে কি আর আইটার আর সেরকম কোনো পরিবর্তন হলো না। ওই যে পোর্শন যেখানে আমি ওই তোমার রেজিস্ট্যান্সটা গ্যালভানোমিটারের সঙ্গে যোগ করেছি, দেখো ওখানটা আমি ডটেড লাইন দিয়ে যোগ গোল করেছি, দেখেছো? তাহলে ওইটুকু সিস্টেম, মানে ওইটুকু অংশকে আমি কি বলতে পারি, অ্যামমিটার। তাহলে ওই ওই জায়গায় আমি অ্যামমিটার যোগ করে ওই বর্তনীর তড়িৎটাকে মেজার করতে পারবো। এবারে এসো ভোল্ট মিটার। ভোল্ট মিটার দিয়ে আমরা কি পরিমাপ করি, ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যখন আমি মাপবো তখন তোমার ওই রোধের দু প্রান্তে যোগ করব। দু প্রান্তে যোগ করলে দেখো এরকম এ আর বি প্রান্তে, দু প্রান্তে আমি গ্যালভানোমিটারটাকে যোগ করেছি। কি কম্বিনেশনে যোগ করবো, অবভিয়াসলি প্যারালাল কম্বিনেশন। এবারে যখন প্যারালাল কম্বিনেশন আমি জিটাকে যোগ করলাম, সেম গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, কি হবে, কমে যাবে, তুল্য রোধের মানটা ওই বর্তনীর কমে যাবে। তাহলে ভি এর মানটা চেঞ্জ হবে, তাহলে আমি প্রপার বিভব প্রভেদটা পাবো না। তখন কি করা হয়, গ্যালভানোমিটারের সঙ্গে একটা উচ্চমানের রোধ ব্যবহার করা হয়। ফলে কি হবে, ফলে কি হলো, দেখো ওখানে উচ্চমানের রোধটা দেওয়াতে কি হবে, ম্যাক্সিমাম কারেন্টটাই নিচে রোধ আর এর মধ্যে, মানে এই রোধটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ফলে কি হবে, বিভব প্রভেদের পরিবর্তনটা হবে না। এবার এইটুকু পোর্শনকে দেখো আমি ডটেড লাইন দিয়ে ডিনোট করেছি, তাহলে এই পোর্শনটা হচ্ছে একটা ভোল্ট মিটার। তার মানে ওখানে আমি ভোল্ট মিটারটা যোগ করলে আমি ওর অ্যাক্রসে, ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত প্রবাহ মাত্রা সেটা আমি মেজার করতে পারবো। এবার দুটো প্রবলেমে আসা যাক। কি বলা হলো, বলা হলো যে 100 ভোল্ট একটা ব্যাটারির সাথে তুমি 5 ওহম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার, একটি ভোল্ট মিটারকে লাগালে, ঠিক আছে? ব্যাটারির তড়িৎচালক মাপলে 20% ত্রুটি দেখা যায়। ওই ভোল্টমিটারের রোধ কত? ভোল্টমিটারে আমি কত ব্যাটারির সাথে যোগ করেছি, 100 ভোল্ট। তাহলে আমার ভোল্টমিটারের পাঠ কত হওয়া উচিত ছিল, 100 ভোল্ট। কিন্তু আমি কত 20% ত্রুটি মানে আমি কত পাচ্ছি, 80 ভোল্ট। তাহলে আমার লস্ট ভোল্ট বা নষ্ট বিভবটা কত হচ্ছে, পাওয়ার কথা ছিল আমার 100, পাচ্ছি আমি 80, তাহলে আমার নষ্ট হলো কত, 20 ভোল্ট। এইবার আই আর মানে ভোল্টমিটারের পাঠ ডিভাইডেড বাই যতটা ভোল্টেজ আমার নষ্ট হলো, সেই দুটো রেশিও আই আর বাই নষ্ট ভোল্ট আই ইন্টু স্মল আর। যদি আমি করি তাহলে কত বিভব প্রভেদ, আমি কতটা পাঠ পেয়েছিলাম 80 ভোল্ট, আর আমার কতটা নষ্ট হয়েছে 20 ভোল্ট। দুটোকে যদি আমি বাই করি সেখান থেকে আমি আর এর ভ্যালু পেলাম, দেখো 20 ওহম। এবার পরের প্রবলেমে এসো। কি বলা হলো,
12 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে তুমি 45 ওহম রোধ বিশিষ্ট একটি রোধকের সঙ্গে যুক্ত করেছো। রোধকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাপার জন্য তুমি তার সাথে সিরিজ কম্বিনেশনে কত 4.5 ওহম একটি মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি অ্যামমিটার এবং তোমার 405 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে যোগ করেছো। এর ফলে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার কত অংশ ত্রুটি হলো। আচ্ছা দেখো, যখন ভোল্টমিটার আর অ্যামমিটারটা ছিল না সেই মুহূর্তে তোমার তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ কত ছিল? ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 3 ওহম আর এদিকে হচ্ছে 45 ওহম, তাহলে মোট 48 ওহম। তাহলে আই সমান সমান সেক্ষেত্রে আমার কি হবে? আই সমান সমান ভি বাই আর। ভি হচ্ছে তোমার 12 ভোল্ট ডিভাইডেড বাই 48, 0.25 অ্যাম্পিয়ার। তাহলে বিভব প্রভেদ কত হবে? এ বি রেসপেক্টে তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু তোমার আর, সেখান থেকে 11.25 ভোল্ট। এইবার যখন আমি অ্যামমিটার আর ভোল্টমিটারটা যোগ করলাম তখন বর্তনীর তোমার তুল্য রোধ কত হবে? দেখো 45 আর 405 এই দুটো কিসে আছে? প্যারালাল কম্বিনেশন। তার সাথে 3 আর 4.5 হচ্ছে সিরিজ কম্বিনেশন। পুরোটা যদি আমরা করি দেখো এখানে আসে 48। তাহলে প্রবাহ মাত্রা আমি কত পাবো? 12 ডিভাইডেড বাই 48 মানে 0.25 অ্যাম্পিয়ার। তার মানে আগেও যে আমি প্রবাহ মাত্রা পেয়েছিলাম এখনো প্রবাহ মাত্রা সেম, তাহলে প্রবাহ মাত্রা কোনো ত্রুটি নেই। এবার বিভব প্রভেদ কি করে আমি পাবো? বিভব প্রভেদ এখানে যখন আমি বার করব তখন কি পাবো? এই দুটোর প্যারালাল কম্বিনেশনে আমাকে রেজিস্ট্যান্সটা বার করতে হবে। প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স এখানে আমি বার করেছি দেখো 40.5। তাহলে বিভব প্রভেদ কত হবে? প্রবাহ মাত্রা ইনটু 40.5 করে কত হলো? 10.125। তাহলে পরিবর্তন কত হলো? আগে ছিল 11.25, এখন হলো 10.125। দুটো বিয়োগ করবে, ডিভাইডেড বাই কত ছিল? 11.25 ইনটু 100% করে তোমার উত্তর কত বেরোবে? 10%। এবার পরের কোশ্চেনে আসো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষের সমবায়। আমরা এর আগে রোধের সমবায় পড়ে এসেছি। সেম ভাবে অনেক সময় কি হয়, আমার অনেকগুলো কোষকে সংযুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে, তো তখন এই কম্বিনেশনটা আমরা তিনটে ভাবে করি। একটাকে বলি শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়, মিক্সড কম্বিনেশন বা মিশ্র সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা কোষে একটা কোষের নেগেটিভ প্রান্ত অপর কোষের পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ হবে, আবার অপর কোষের পজিটিভ প্রান্ত তার পরের কোষের নেগেটিভ প্রান্ত, অপর কোষের নেগেটিভ প্রান্ত তার পরের কোষের অপোজিট প্রান্ত পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ হবে। এইভাবে যোগ হয়ে হয়ে এই কম্বিনেশনটা তৈরি হয়। দেখো নেগেটিভ টু পজিটিভ যোগ হয়েছে। এবার আমি ধরলাম এরকম তিনটে রোধকে আমি আর বড় রোধ আর বিশিষ্ট একটা এক্সটার্নাল রোধের সাথে আমি যোগ করেছি। তার ফলে তার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে কোষের মোট তড়িৎচালক বল কি হবে? প্রত্যেকটার জন্য ই, তাহলে তিনটের জন্য হবে 3, আর রোধ কত হবে? সিরিজে আছে, তাহলে প্রত্যেকটার জন্য আর, তার সাথে একটা বড় আর, তার মানে আর প্লাস 3r। তাহলে আই সমান সমান কত হবে? তড়িৎচালক বল ডিভাইডেড বাই আর। তড়িৎচালক বল কত? 3 ডিভাইডেড বাই আর প্লাস 3r। তাহলে সেখান থেকে আমরা i ইকুয়ালস টু কি পাবো? 3 ডিভাইডেড বাই r প্লাস 3r। যদি আমরা n সংখ্যক কোষ নিয়ে কাজ করি তাহলে কি পাবো? i ইকুয়ালস টু 3n ডিভাইডেড বাই r প্লাস 3n। এবার প্যারালাল কম্বিনেশনে এসো। প্যারালাল কম্বিনেশনে দেখো তিনটে কোষের পজিটিভ প্রান্তগুলো একটা জায়গায় যোগ হয়েছে আর তিনটে কোষের নেগেটিভ প্রান্তগুলো একটা জায়গায় যোগ হয়েছে। তাহলে পজিটিভ প্রান্তগুলো এ প্রান্তে যোগ হলো আর নেগেটিভ প্রান্তগুলো বি প্রান্তে যোগ হলো। তাহলে ওখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? 1/rp কত হবে? 1/r 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 তিনটের জন্য আছে, তাহলে r/3। তাহলে মোট রোধ কত হবে? ওই তিনটের প্যারালাল কম্বিনেশন প্লাস একটা হচ্ছে বড় আর সিরিজ কম্বিনেশন, তার মানে r প্লাস r/3। তাহলে i সমান সমান কি হবে? এবার a আর b বিন্দুতে তোমার তড়িৎচালক বলের মান সমান, তাহলে e ডিভাইডেড বাই r প্লাস r/3। সেখান থেকে আমরা কি পাবো? 3e ডিভাইডেড বাই 3
ক্যাপিটাল আর প্লাস স্মল আর। যদি এন সংখ্যক হয় তাহলে কি পাবো, এন ই ডিভাইডেড বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল। এবার মিশ্র কম্বিনেশনে এসো, মিক্সড কম্বিনেশনে। মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে দেখো এখানে যেমন আমি তিনটে রোধ নিয়েছি, প্রত্যেকটা তোমার মানে প্রত্যেকটা বাহুতে, এবং কটা সারি আমি নিয়েছি, এরকম ধরে নিলাম তিনটে সারি আমি নিয়েছি। তাহলে যদি এন সংখ্যক কোষ প্রত্যেকটাতে থাকে এবং এরকম এম সংখ্যক সারি থাকে, তাহলে আমরা লিখতে পারি I equals to NE by R plus NR by M। N হচ্ছে তোমার কোষের সংখ্যা প্রত্যেকটা সারিতে, আর সারির মোট সংখ্যা হচ্ছে তোমার M। তাহলে সেক্ষেত্রে মোট কোষের সংখ্যা কত হবে, Mn। তাহলে প্রত্যেকটা সারিতে তুল্য রোধ কত হবে, যদি প্রত্যেকটা রোধ আর হয় এবং স্মল আর হয় এবং এন সংখ্যক যদি তোমার কোষ থাকে, তাহলে এন ইন্টু স্মল আর। তাহলে আভ্যন্তরীণ রোধের তুল্য রোধটা কত হবে, 1/nr করতে করতে তোমার আপ টু এম অবধি হবে। তাহলে সেক্ষেত্রে 1/r সমান সমান আমরা কি লিখবো, m/nr। সেখান থেকে আর সমান সমান আমরা কি পাবো, মানে আর বা আর ড্যাশ, ওই তুল্য, ওই মানে তুল্য অংশটার জন্য আমি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাচ্ছি, সেইটা সমান সমান আমি পাবো হচ্ছে nr ডিভাইডেড বাই m। এবার সেখান থেকে তুল্য রোধ কত পাবো, nr বাই m প্লাস ক্যাপিটাল আর। তাহলে I সমান সমান কত পাবো, মোট তড়িৎচালক বল হচ্ছে nr ডিভাইডেড বাই r প্লাস nr বাই m। তাহলে এইভাবে আমরা মিশ্র সমবায়ের তড়িৎ প্রবাহ বার করে থাকি। এবার চলো আমরা কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রথম যে প্রবলেমটা কি বলা হলো, যে 1.5 তড়িৎচালক বলযুক্ত দুটি একই ধরনের তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। ওই সমবায়কে একটা রোধ ও একটি গ্যালভানোমিটারের সাহায্যে যুক্ত করলে বর্তনীর তড়িৎ প্রবাহ হয় 1 অ্যাম্পিয়ার। কোষটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ হয় 0.6 অ্যাম্পিয়ার। আভ্যন্তরীণ রোধের মান নির্ণয়। ধরে নিলাম আমি যে প্রত্যেকটা কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে R, আর বহির্বর্তনী আর গ্যালভানোমিটারের মোট রোধটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে যখন শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে তখন তড়িৎচালক বল কত হবে, 2 × 1.5 মানে 3 ভোল্ট, আর আভ্যন্তরীণ রোধ কত হবে, 2R। তাহলে I সমান সমান কত হবে, I সমান সমান হবে হচ্ছে তোমার E বাই ক্যাপিটাল আর প্লাস ওখানে হচ্ছে 2R, তার মানে 3 ডিভাইডেড বাই R প্লাস 2R। সেখানে I কত বলেছে, সেই মুহূর্তে I কত বলেছে, 1 অ্যাম্পিয়ার। তাহলে সেখান থেকে R সমান সমান আমরা কি পাবো, 3 মাইনাস 2R। এইবার যখন আমি ওটাকে প্যারালাল কম্বিনেশনে যোগ করব, তখন তড়িৎচালক বল কত হবে, 1.5 ভোল্ট, আর রোধটা কত হবে, R/2। তাহলে সেক্ষেত্রে আমরা I সমান সমান কত লিখবো, 1.5 ডিভাইডেড বাই এক্সট্রা মানে বড় R প্লাস R/2। সেখান থেকে আমরা R এর ভ্যালুটা বার করলাম কত, 5/2 মাইনাস R/2। এবার 1 নম্বর আর 2 নম্বর এই দুটো সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে আমরা স্মল r এর ভ্যালু কত পাবো, 1/3 ওহম। এবার সেকেন্ড প্রবলেমে এসো। সেকেন্ড প্রবলেমে কি বলা হলো, বলা হলো যে E1 একটা ব্যাটারি, যার তোমার তড়িৎচালক বল হচ্ছে তোমার 4 ভোল্ট আর রোধ হচ্ছে তোমার 0.5 ওহম। আর E2 একটা ব্যাটারি, যার তড়িৎচালক বল হচ্ছে 8 ভোল্ট এবং রোধ হচ্ছে 1 ওহম। এবার বলছে সেটাকে একটা তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স 4.5 ওহমের সাথে যুক্ত করা রয়েছে, তার সাথে সিরিজে একটা 3 ওহম যোগ আছে এবং 3 ওহমের সঙ্গে 6 ওহম একটা প্যারালাল কম্বিনেশনে যোগ আছে, তার মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার তোমাকে বলা হলো যে প্রত্যেকটা কোষের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। দেখো এখানে E1 E2টা E1 এর থেকে বড়, তাহলে আমরা I সমান সমান কি লিখতে পারি, E2 মাইনাস E1 ডিভাইডেড বাই পুরো রেজিস্ট্যান্স সার্কিটে যতটা রেজিস্ট্যান্স আছে কত আছে, E1 আর E2 দুটো যোগ হবে মানে হচ্ছে 0.5 প্লাস 1। আর কত আছে, 4.5টা সিরিজে আছে, সেটা সিরিজ করলাম, প্লাস হচ্ছে তোমার 3 আর 6 এর প্যারালাল কম্বিনেশন, তার মানে 3 আর 6 এর প্যারালাল কম্বিনেশনটা যোগ হবে
প্লাস 4.5 প্লাস এই দুটোর ইন্টারনাল রেজিস্ট্যান্স যোগ হয়ে তুমি আই এর ভ্যালুটা পাবে। এইবার এখান থেকে আমার প্রথমে ই2 রেসপেক্টে তোমার বিভব প্রভেদটা বার করবো। কত হবে ই2 সরি ভি2 মানে ই2 রেসপেক্টে আমার যদি বিভব প্রভেদ ভি2 হয় তাহলে ভি2 সমান সমান আমি কি লিখবো ই2 মাইনাস আই আর2, ওটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর2, তাহলে সেখানে তুমি ভ্যালুটা পুট করবে, করলে ভি2 এর মানটা পাবে। যদি E1 এর রেসপেক্টে বিভব প্রভেদ V1 হয় তাহলে V1 ইজ ইকুয়াল টু কি হবে E1 প্লাস I R1। এখানে প্লাস কেন হবে, যেহেতু প্রথম কোষ থেকে তড়িৎটা উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য V1 সমান সমান E1 প্লাস I R1 করে তুমি V1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনুপ্রবাহ বেগ। রূপ, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুগুলোর ক্ষেত্রে কি হয়, সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের ওপরে পরমাণুর কেন্দ্রের আকর্ষণ বলের মানটা খুব কম হয়। এর ফলে কি হয়, ওই ইলেকট্রন গুলো খুব সহজেই পরমাণু থেকে বিচ্ছিন্ন হতে পারে। এদের আমরা কি বলি, এদের আমরা বলি ফ্রি ইলেকট্রন। এবার এই ফ্রি ইলেকট্রন গুলো কি করে, ধাতুর মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। এবারে যদি ওই ধাতুটার দুটো প্রান্তে আমরা বিভব প্রভেদ প্রয়োগ করি, তখন কি হয়, ওই ইলেকট্রন গুলো বা ঋণাত্মক তড়িৎধর্মী ইলেকট্রন গুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে এবং ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। তাহলে ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় এই যে মুক্ত ইলেকট্রন গুলো তারের মধ্যে দিয়ে মানে যে বেগের জন্য ওই আসতে শুরু করে বা যে বেগ নিয়ে চলতে শুরু করে তাকে আমরা কি বলবো, ওই ইলেকট্রন গুলোর মুক্ত বেগ বা অনুপ্রবাহ বেগ। একে কিন্তু তোমার ড্রিফট স্পিড বা তোমার বিচলন দ্রুতিও বলা হয়ে থাকে। দেখো এখানে আমি একটা ফিগার দিয়েছি, দেখো আমি একটা পরিবাহী ধরে নিলাম, পরিবাহীটার একটা ক্ষুদ্র অংশ আমি ধরে নিয়েছি, ধরে নিলাম যে তার মধ্যে দিয়ে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n, প্রত্যেকটা ইলেকট্রনের আধান হচ্ছে E, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং মুক্ত ইলেকট্রনগুলোর অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি হচ্ছে vd। এইবার যে কটি ইলেকট্রন একক সময় তারটির কোনো নির্দিষ্ট ক্ষেত্রফলকে অতিক্রম করছে, আমি ধরে নিচ্ছি যে সেই কটা ইলেকট্রন এই যে vd দৈর্ঘ্য বিশিষ্ট একটা চোঙ আছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। যদি তাই থাকে তাহলে আমি চোঙের আয়তনটা আমরা কি লিখতে পারি, চোঙের আয়তন হচ্ছে তোমার ক্রস সেকশন এরিয়া a আর লেন্থ হচ্ছে vd, তার মানে a ইন্টু vd। তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে, প্রতি একক আয়তনে হচ্ছে n সংখ্যক, তাহলে a ইন্টু vd তে কত হবে n a vd। এবার এটা হচ্ছে মোট ইলেকট্রনের সংখ্যা, একটা ইলেকট্রনের চার্জ যদি e হয় তাহলে মোট আধানটা কত হবে n a vd ইন্টু e। তাহলে যতটা ইলেকট্রন সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে আমরা এখান থেকে লিখতেই পারি যে I সমান সমান এটা, তার মানে সেখান থেকে লিখতে পারি vd সমান সমান I ডিভাইডেড বাই n e a। এবার প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তড়িতের প্রবাহকে তার আমরা কি বলি, তড়িৎ প্রবাহ ঘনত্ব বা ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। যদি আমরা সেটা বার করতে চাই তাহলে আমরা কি করব, আইটাকে এ দিয়ে ডিভাইড করে দেব। যদি করে দিই তাহলে আমরা কি পাবো এন ই ডিভি, এটাকে আমরা কি বললাম ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। এবার একটা প্রবলেমে এসো, দেখো কি বলছে, বলছে 1 mm স্কয়ার মানে মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটির অভ্যন্তরে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব 8 × 10⁻28 মিটার পার মিটার কিউব হলে ওর গড় ড্রিফট দ্রুতি নির্ণয় কর। তাহলে কি কি বলে দেওয়া আছে দেখো, এখানে a সমান সমান বলে দেওয়া আছে হচ্ছে 1 mm স্কয়ার,
আই সমান সমান বলে দেওয়া আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এন সমান সমান বলে দেওয়া আছে হচ্ছে 8 × 10⁻28, আর ই আমি জানি যে প্রত্যেকটা ইলেকট্রনের তোমার চার্জ কত 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমাকে কি বার করতে হবে ভিডি। তাহলে ভিডি সমান সমান দেখো আমি যে এই যে ফর্মুলাটা লিখেছি আই ডিভাইডেড বাই এন ই এ, আই হচ্ছে 1, এন হচ্ছে 8 × 10⁻28, ই হচ্ছে 1.6 × 10⁻19, আর এ হচ্ছে 1 mm², এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়েছি বলে আমি mm থেকে তোমার মিটারে নিয়েছি, তার মানে হচ্ছে তোমার 3 দুগুণে 6টা, মানে 10⁻⁻6 করে যেটা বেরোবে সেটা কি ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড। তাহলে সেটাই হবে হচ্ছে ওর ড্রিফট দ্রুতি বা ড্রিফট স্পিডের মান। তাহলে আজ এই অবধি, থ্যাংক ইউ।